অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং স্বাধীনভাবে তাকে বিচারের সক্ষমতা দিতে হবে। এখন আসছি শাসন বিভাগের কথায়। শাসন বিভাগ প্রথাগত রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, একটি জনবান্ধবমূলক শাসন তৈরি করতে হবে, জবাবদিহিতামূলক শাসন তৈরি করতে হবে। এখন যদি আমরা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা তৈরি না করতে পারি, সেক্ষেত্রে আবার ফেসিবাদী তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা বিগত সময় দেখেছি যে 1971 থেকে এই 2024 সাল পর্যন্ত যারাই এসেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ম্যাম বলেছে অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার সরকার, তাদেরকে কেন আনতে হয় বারবার? আমি মনে করি এর ব্যর্থতা একমাত্র রাজনৈতিক দলে। কেন তারা এই 53 বছরে একটি সুন্দর সংবিধান তৈরি করতে পারলো না, এবং কেন এখানে বারবার গ্যাপ থাকে, এবং 17 বার অ্যামেন্ডমেন্ট করার পরেও কেন আজকে এই 53 বছর পরে আমাদের ছাত্র ভাইদেরকে এই নিজেদের ট্যাক্সের টাকা ভুলে নিজের বুকে নিতে হলো? তো আমি চাই যে যেহেতু শাসন বিভাগটা এবং আইন বিভাগটা, এই দুইটা অন্তর্বর্তীকালীন সরকার এখন যেহেতু আছে, তার উচিত খুব দ্রুত নির্বাচন কমিশনটাকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করা এবং আইন বিভাগের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাটা ফিরিয়ে আনা। আমরা দেখেছি বিগত সময় যে একটি লেজর ভিত্তিক দলের নাম হলেই থানায় নাম উঠবে, থানায় একটা মামলা হবে, কিন্তু একজন সাধারণ মানুষ গেলে সেখানে তাকে হেনস্থা করা হয়। এই যে মানুষের ভিতরে একটা অনাস্থা তৈরি হওয়া, মানুষের কাছে আইনের কথা বললেই যেন মনে হয় যে না, আইন বলতে কিছু নেই, এটা কেন হবে? আমি মনে করি এইগুলো তৈরি করে সঠিকভাবে ঠিক করা। এখন জবাবদিহিতার কথায় আসি। যখনই কেউ আসে, সে চিন্তা করে আমি আজীবন থেকে যাব। তা আমি মনে করি যে এই আজীবন থেকে যাওয়াটা থেকে আমাদের একটা বিরোধ তৈরি করা। সেখানে এটা আমার নিজস্ব একটা অপিনিয়ন, সেটা হচ্ছে যে আমি চাই যে সরকারি আসুক বা যেই আসুক, সে 2 মেয়াদের বেশি যেন থাকতে না পারে। এবং সেখানে যৌক্তিকতা আছে। যৌক্তিকতাটা হচ্ছে যে আমরা দেখেছি 1971 সালে মানুষের ইচ্ছায় সংবিধান তৈরি করা হয়েছে। এখন কিন্তু মানুষের ইচ্ছার পরিবর্তন হয়েছে। এখন মানুষের ইচ্ছা অনেকটা উন্নত ইচ্ছা এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ইচ্ছা। এখন বহির্বিশ্ব যেভাবে চলছে, আমরা দেখেছি যে আমেরিকার সংবিধান সব থেকে পুরনো সংবিধান, ইউকে আনরিটেন সংবিধান। তো তারা যেহেতু এত সুন্দরভাবে উন্নত হয়েছে, আমরা কেন পারবো না? আমাদেরও হওয়া উচিত। এই কারণে আমি মনে করি যে এই যে পরিবর্তনটা বা 2 বছর 2 মেয়াদের পরে তার ভিতরে একটা কাজ করবে যে যদি আমি কোনো অপরাধমূলক কাজ করে থাকি, আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই যে আজকের মতো যে পালিয়ে গেছে, এইভাবে পালিয়ে যেতে হবে না, আমাকে দেশে থেকেই জবাবদিহি করতে হবে। এবং গণমাধ্যম কর্মীদের অবশ্যই স্বাধীনতা দিতে হবে। আমি দেখেছি এই আন্দোলনের সময় যারা সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলেছে, অনেক কিছু লিখেছে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে যে কেন এগুলা করছে। আজকে তার পতন হয়েছে, তাই আমরা এত সুন্দরভাবে কথা বলতে পারছি। যদি না হতো, এর সম্পর্কেও কিন্তু আমাদের সবার অবগত আছে, এবং যারা এই রাজপথের কাজ করেছে তারা জানে যে কি হতে পারে। তো আমি মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা এবং গণমাধ্যম কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, সবকিছু যেন সবার সামনে তুলে ধরতে পারে। মেজরিটি পার্টি কথা বলতে পারবে, কিন্তু মাইনর পার্টি কথা বলতে পারবে না, এটা যেন না হয়। সবার যৌক্তিক কথাগুলো যেন তুলে ধরতে পারে এবং স্বাধীনভাবে কথা বলতে পারে। এই কামনা করে আমি আজকে আমার কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক প্রশ্ন আছে পলিটিক্যাল পার্টিদের কাছে, বলুক, আমরা শুনি। আগে আমরা বলে ফেলে উপস্থিত সকলকে নতুন স্বাধীনতার শুভ্র শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে গণতন্ত্র উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার তথা রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় আমার ব্যক্তিগত অভিমত প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই অবগত আছি, দীর্ঘ 36 দিন সেই কালো অধ্যায় কাটিয়ে গত 5ই আগস্ট
স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে একটি নতুন স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কিন্তু আমরা এও জানি যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এরই প্রেক্ষিতে আমরা সাধারণ ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি এবং ইতিমধ্যেই তারা হচ্ছে দেশের সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে চলছে। তবে গণতন্ত্র পুনরুদ্ধার একটি লেন্থি প্রসেস, আর এটি সত্য যে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক দলের কার্যক্রমের বিকল্প নেই। এজন্য আসলে নির্বাচন পরবর্তী রাজনৈতিক দলের যে কার্যক্রম এটা সবসময় কাম্য, আর গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের কার্যক্রম থাকবে এটা ছাত্র সমাজ কখনো অস্বীকার করে না। তবে বর্তমানের এই অস্থিতিশীল পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে, এটা আমাদের যৌক্তিক দাবি। আর তাদের একটি যৌক্তিক সময় দিতে হবে অবশ্যই। দীর্ঘ 15 থেকে 16 বছরে যে সংস্কার যে দুর্নীতি হয়েছে সেটা সংস্কার করতে হলে অবশ্যই একটা দীর্ঘমেয়াদী প্রসেস এটা। তো সেটা সম্পূর্ণটা সম্ভব হবে না আমরা জানি সেটা, সেজন্য কিছু পরিবর্তন অবশ্যই দরকার হবে। সেই পরিবর্তন বা সেই সংস্কার করার জন্য তাদের সেই যৌক্তিক সময় দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ সবসময় এই প্রত্যাশা রাখি। এবং যদি রাজনৈতিক দলের ভূমিকা বলি তাহলে অনেক কথা বলতে হবে, স্বল্প পরিসরে যেহেতু সময় সংক্ষেপ স্বল্প পরিসরে বলে যেতে চাই। রাজনৈতিক দলের প্রথমত হচ্ছে তাদের যে লেজর ভিত্তিক বা আমরা বলি স্বজন ভিত্তিক মনোভাব, এটা তাদের পরিত্যাগ করতে হবে। এবং দ্বিতীয়ত ভুল ধরিয়ে দেওয়ার যে ভুল ধরিয়ে দেওয়ার স্কোপ বা গঠনমূলক সমালোচনা করার স্কোপ, এটা যেন প্রত্যেকটা রাজনৈতিক দল সুযোগ করে দেয়। আমরা দেখতে পেয়েছি এর আগে যদি আমরা বিরোধী দল থাকতাম বা অন্য কোনো দল থাকতাম আমরা সমালোচনা করতে পারতাম না। তো ছাত্র সমাজের পক্ষ থেকে একটা দাবি থাকবে যে আমরা সব সময় যেন আমাদের বাক স্বাধীনতা থাকে, আমরা যেন সব সময় কথা বলতে পারি। এই যে আজকে আসছি আলোচনা করতে পারছি, আমরা গঠনমূলক সমালোচনা করতে পারছি, আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের কথা বলতে পারছি। এই বাক স্বাধীনতা যেন আমরা সরকার যেই আসুক সেটা আমাদের দেখার বিষয় না, এই বাক স্বাধীনতা যেন নিশ্চিত করতে পারে এটাই আমরা চাই ছাত্র সমাজ। আর একটি শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে জনবান্ধব রাজনৈতিক দল কায়েম করা। কারণ আমরা দেখতে পেয়েছি সাধারণ জনতা বলি আর ছাত্র সমাজ বলি বা তরুণ সমাজ বলি, এদের বড় একটা অংশ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। এটার মূল কিছু কারণের মধ্যে একটি কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো পলিউটেড। তো এই বিষয়টা হচ্ছে তাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যাতে এই যে যারা অরাজনৈতিক ব্যক্তিবর্গ তারা যাতে রাজনৈতিক দলের বা ছাত্র সমাজ বলি তরুণ সমাজ বলি তারা যাতে রাজনীতিতে আসার জন্য উৎসাহ প্রকাশ করে বা সদিচ্ছা আসতে পারে সেরকম একটা রাজনৈতিক দল কায়েম করতে হবে। আমি আমার বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ। মুস্তাহিন বলবেন? আচ্ছা, তাহলে প্রিয়া চক্রবর্তী। আমি প্রিয়া চক্রবর্তী, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আজকে এত বড় একটা আলোচনা সভায় আসতে পেরে আমি সত্যি আনন্দিত। ম্যামের একটা কথা আমার খুব ভালো লাগলো যে ম্যাম বললো যে স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা এখন কথা বলতে পারবো, মুক্ত আলোচনা আমরা যে করতে পারবো। তাই এখন যখন আমাকে হুট করে বলা হলো আমি কিন্তু একটু নার্ভাস নেই, ভালো লাগছে। তাই আমার কথা যদি একটু অপ্রাসঙ্গিক মনে হয় আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বিগত আমরা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা অনেক কিছুই শিক্ষা পেলাম, আমরা অনেক কিছু মধ্যে থেকে ফেস করে এসেছি, অনেক কালো অধ্যায় আমরা দেখেছি। সাধারণত আমরা ছোটবেলায় এগুলো বইয়ের পাতায় পড়েছিলাম যে 71 সালে আমরা এগুলো দেখেছি, কিন্তু এই 24-এ এসে আমরা 71, বন্যা আর অনেক কিছু আমরা দেখেছি। তো এগুলোর মধ্য থেকে আমরা এখন দেশের প্রত্যেকটা জনগণই সচেতন হয়েছে রাজনীতি নিয়ে। আগে এরকম একটা সময় ছিল যে আমার নিজের পার্সোনাল কথাই বলি যে আমি ছোটবেলায় রাজনীতি থেকে দূরে পালাতে চাইতাম। তো আমার ভালো লাগতো না। কেন ভালো লাগতো না? কারণ সবসময় টিভি চ্যানেলগুলোতে এবং খবরের কাগজগুলোতে দেখতাম যে দুই ধরনের কথা আমি সবসময় দেখতাম, যে সরকার দল বলছে যা কিছুই হোক দেশে যে এটা বিরোধী দলীয় চক্রান্ত, আর বিরোধী দল বলছে এটা সরকার দলীয় ব্যর্থতা। কেন এই ধরনের কমন ডায়লগ দেখতে দেখতে মানে আমি একটু হতাশ ছিলাম যে কখনোই আমার রাজনীতি নিয়ে কখনো আগ্রহই ছিল না।
কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমি নিজে রাজনৈতিকভাবে সচেতন হয়েছি, প্রতিটা মানুষ সচেতন হয়েছে। তো ম্যাম আজকে কতগুলো পয়েন্ট বলেছেন, তো আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সেগুলো নিয়ে বলি যে আমাদের ছাত্র সমাজ কি কি ভূমিকা রাখতে পারে। ছাত্র সমাজ ভূমিকা রাখতে পারে না এমন কোনো কিছু নেই, ছাত্র সমাজ সবকিছু নিয়ে ভূমিকা রাখতে পারে। একজন সচেতন ছাত্র হিসেবে, একজন জনগণ হিসেবে আমরা চাইলে যে কোনো কিছুই আমরা পরিবর্তন আনতে পারি। যে কোনো একটা সরকার পতন এটা কিন্তু এত রাতারাতি সম্ভব হয়নি, এই ছাত্র জনতার অভ্যুদয়ের মাধ্যমে কিন্তু হয়েছে। তাই আমরা ছাত্ররা চাইলে অনেক কিছুই করতে পারি, সেটা আমাদের নিজেদের তাগিদে করব। সবসময় রাজনৈতিক দলের কারণে বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে করব বা কেউ বলে দিবে সেটা কেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা করতে পারি। এরপর ম্যাম বলেছেন যে রাজনৈতিক দলগুলো কি কি ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক দলগুলো অনেকেই বলেছে, তা আমি তাদের এই আলোচনার সাথে একমত যে বিগত যা যা ঘটেছে মানে খারাপ জিনিসগুলো সেগুলো যেন আর না ঘটুক এবং একটা সুনির্দিষ্ট সংস্কার প্রয়োজন। এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে কথাটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন বা কিরকম তিনি কি কাজ করবেন, তো অনেকেই বলেছেন এবং অনেক যারা বক্তব্য দিয়েছে অনেকের সাথে আমার কথাগুলো ভালো লেগেছে যে তারা বলেছেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার বছরের পর বছর থাকতে পারে না। অনেকে বলেন যে এই রাষ্ট্র সংস্কার না হলে উনি যাবেন না বা অন্য রাজনৈতিক দল আসবে না, সেটার সাথে আমি একদমই একমত না। কারণ এটা কোন ধরনের কথা যে 6 মাসও লাগতে পারে বা 6 বছর। যেমন আমি একটা কথা বলি যে এখন আমার ক্ষুধা লাগলো খুব, তখন কি আমি আগেই বিরিয়ানি খাবো না আগে রান্না করব? তখন আমি কি করব? আগে আমার কাছে যে খাবার আছে সামনে সেটা দিয়ে আমি ক্ষুধা নিবারণ করব, তারপর রান্না করতে যাব, তাই না? তো অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারে? দেশের যে এই এত অব্যবস্থাপনা সেটা শুধুমাত্র এই 16 বছরের না, সেটা আমাদের 53 বছরের অনেক অব্যবস্থাপনা রয়েছে। প্রত্যেক দলই কিছু না কিছু ব্যর্থতা ছিল এবং তারা যে ভালো কাজ করেনি তা না, ব্যর্থতা ছিল। ব্যর্থতা যদি না থাকতো কখনোই অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আসতে পারতো না। তো আমি এটাই চাই যে সেগুলো তারা দূর করবে, কিন্তু তার আগে অন্তর্বর্তীকালীন সরকার কিছু রিপেয়ার করে যেতে পারে। তার পক্ষে রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, সে কিছুটা গুছিয়ে দিতে পারে, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে যেতে পারে যেন সাধারণ মানুষের ভরসা হয়, সাধারণ মানুষ নির্বাচন দিতে আগ্রহ প্রকাশ করে। তা না হলে সাধারণ মানুষ আবার আগের মতো একই কাহিনী করবে। কেউ একজন বলে গেলেন যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো এখন আমি রীতিমতো স্বাধীনতা আনন্দের চাইতে এটা আমার ভয় লাগে পার্সোনালি যে আমরা এত কিছুর মধ্যে ফেস করে আসছি, এখন আমরা স্বাধীন আসলে কতদিন থাকতে পারবো। তারপরও আমি ভালো প্রত্যাশা রাখি যে রাজনৈতিক দলই আসুক প্রত্যেকে দেশের জন্য কাজ করবে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার কি করে যেতে পারে, একটা নকশা করে দিয়ে যেতে পারে যে এই কাজগুলো পরবর্তী রাজনৈতিক দলগুলো করে যেতে পারে। তার উপর বেস করে যে রাজনৈতিক দলই আসুক তারা তাদের কাজগুলো করবে এবং তারাও চলে যাওয়ার পর তারা বলে যেতে পারেন যে আমাদের এই কাজগুলো আমরা করতে পারিনি, দেশের জন্য এগুলো করা উচিত। কেন সবসময় প্রতিযোগিতা থাকবে, অমুক দলের ব্যর্থতা, অমুক দলের দোষ? কেন? আমরা দেশের জন্য কাজ করব। রাজনীতিবিদরা কাদের জন্য কাজ করে? আমাদের জন্য। তো রাজনৈতিক দলের কাজও সেগুলোই হওয়া উচিত যেন তারা চলে গেলেও যে সরকারি থাকুক তাদেরকে সুপরামর্শ দিবে যে আমরা থাকলে আমরা এরকমটা করতে পারতাম, তো আপনাদেরও এরকমটা করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়া। এখন আমি আসলে শহীদুদ্দিন চৌধুরী এনিকে বলবো, সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল প্রতিনিধি এবং যারা সরকার পরিচালনা করেন। অনেকগুলি প্রশ্ন আসছে, এগুলিকে রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলন, এগুলি কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। জি, আসসালামু আলাইকুম। এখানে আমার স্যার আছে, উত্তর আমি দিলে তো আর হবে না, স্যার দিবেন। আমি সর্বপ্রথমে এটা মিলেনিয়াম ইউনিভার্সিটি আপনারা যে আয়োজন করেছেন, সম্মানিত সভাপতি উপস্থিত সুলিমন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই আলোচনাটি শুরু হয়েছে, তবে শেষ এখানে হবে না, সময় লাগবে অনেক। আর শুধু আজকের এই হোটেল বেঙ্গল ব্লুবেরিতেই শেষ হওয়ার কথা না, এটা
এখান থেকে যদি শুরু হয় প্রেস ক্লাবে গিয়ে শেষ করতে হবে, এবং প্রেস ক্লাব যাওয়া পর্যন্ত সেখানে অনেকগুলো রাজনৈতিক দল, নাগরিক সমাজ, আমাদের এই প্রজন্মের ছাত্র বন্ধুরা সবার আয়োজনে সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে জাতির প্রয়োজন। কথাটা এই কারণে বলছি, যদি খুব তাড়াতাড়ি আমরা শুরু করে তাড়াতাড়ি শেষ করে দিই তাহলে বাংলাদেশ ফেল করবে। যদি বাংলাদেশ ফেল করে এরপরে কিন্তু আর কিছু নাই। এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক দলের কাছে সীমাবদ্ধতা নয় এখনকার মুহূর্ত, কারণ আমি আমার এই রাজনৈতিক বয়সে ছাত্র রাজনীতি আমি ক্লাস 8 থেকে পড়া শুরু করেছি। দিস ইজ 1981। সুতরাং এই ছাত্রদের সঙ্গে ছাত্রদের বা আমার রাজনীতি বা আমাদের রাজনীতির একটা সেন্টিমেন্টকে আমরা সবসময় ধারণ করেই চলছি বা বক্তব্য সেভাবে দিই, সেই স্পিডটা নিয়ে অনেক সময় কথাও বলি, যার কারণে অনেক সময় এখনো মাঠের বক্তব্যে একটু অনেক সময় স্পিড চলে আসে নিজের মধ্যে। দুইটা ভাগ করতে হবে এই মুহূর্তে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার জন্য, এবং তাদের নেতৃত্বে দুইটা ভাগ। একটা ভাগে হবে বিগত শাসক যারা ছিল, যে কর্তৃত্ববাদী শাসক ছিল, তাদের যে ভয়ঙ্কর অধ্যায়, এই বিচারকে সামনে নিয়ে আসত। তাদের দ্বারা কি কি ক্ষতি এই বাংলাদেশে হয়েছে, কি কি বিচার এই মুহূর্তে করা দরকার, সেটা আগে পেন্ডিক্স নিয়ে আসতে হবে। আর সেকেন্ড অধ্যায় নিয়ে আসতে হবে দ্বিতীয় ভাগে, যে নেক্সট আমরা কি করব, এবং সেখানে কোনোভাবেই রাজনৈতিক দল এবং ছাত্রদলকে পক্ষে বিপক্ষে করার কোন সুযোগ থাকতে পারবে না, এবং তার মধ্যেই রাজনৈতিক সংস্কার আসবে। পরবর্তী পদক্ষেপ কি হবে, কতদিন মাথায় এই যৌক্তিক সময় নির্ধারণ হবে, এবং দেশের প্রকৃত যে গণতন্ত্র সেটা কিভাবে একটা পাইপলাইন আমরা নিয়ে আসতে পারব। উইদাউট পাইপলাইন একা বিএনপির পক্ষে অথবা আরেকটা রাজনৈতিক দলের পক্ষে পরবর্তী দেশ চালানো অনেক কঠিন। আজকে 1 মাস হয় নাই, 28 কি 29 দিন, 5 তারিখে যদি এই সরকার যায় তাহলে আগামী 5 তারিখে 1 মাস হবে। পরশু দিন, আজকে 3 তারিখ। আমার বা আমাদের অনেকের এই রাজনীতিবিদদের জেলের অনেক অভিজ্ঞতা আছে। বিশেষ করে এই লাস্ট সরকারের অধীনে 11 বার জেলে গিয়েছি। সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে প্রায় এখন পর্যন্ত যদি বলি, জেলখানায় যাওয়া আসার কারণে তার ভিতরে একটা অভিজ্ঞতা আমরা সবসময় ধারণ করেছি। জেলখানায় যারা আসা যাওয়া করে তাদের নিজস্ব একটা সেন্টিমেন্ট। গত 5 তারিখে যখন দেখি সরকার চলে গেল, 6 তারিখে জেল থেকে বাইর হওয়ার মুহূর্তে তখনও নিজেকে স্থির রাখতে পারি নাই। সেটা আবেগ বলেন, ভয় বা আতঙ্ক তখনও কাজ করেছে। কারণ আমরা রাজনীতিবিদরা বের হয়ে যাচ্ছি, এটা যখন জেলখানার মধ্যে আলোচনা হচ্ছে, তখন সাধারণ অনেক রাজনীতিবিদদের বাহিরেও কিন্তু অনেক কারাগারে ওই সময় আটক ছিল। তারাও কিন্তু জেলখানায় একটা বিদ্রোহ হবে অথবা বের হয়ে যাবে এই সেন্টিমেন্ট নিয়ে সবাই স্লোগান দিচ্ছিল যে আমরা সাধারণ ক্ষমা চাই। জেলখানার ভিতরে হয়তো আমরা কিছু রাজনীতিবিদ মুক্তি পেলেও সবাই এখন বের হতে পারে নাই।
ওই সেন্টিমেন্টটা জেলখানার ভিতরে এখনো আছে। বকারান্তে এখন যারা জেলখানায় যাচ্ছে তারা কিন্তু খুব বহাল অবস্থায় আছে। আমি যতটুকু খবর নিয়েছি তাদের দুই রকমের অবস্থান। একটা হলো ডিভিশনের ভিতরে যারা আছে, যারা খুব রিসেন্ট জেলে গিয়েছে, তারা বিগত সরকারের লোক, তারা সেখানে আরামায়েশে আছে। আর যারা সাধারণ ক্ষমার জন্য সেদিন স্লোগান দিয়েছিল আমাদের পাশাপাশি, তারা এখনো মুক্ত হতে পারে নাই। সুতরাং ওর সংখ্যা বেশি। সাধারণ কয়েদি বলেন, সাধারণ আসামি বলেন, হাজতি বলেন, তাদের সেন্টিমেন্ট আর আমরা যারা বাইরে মুক্ত হয়ে এসেছি, আসা যাওয়া করেছি জেলখানায়, তাদের সেন্টিমেন্ট প্রায় একই রকম। আমরা কিন্তু বিএনপি সরকারে নেই, কিন্তু বাইরে বিএনপির নামে অনেকেই চাঁদাবাদি করার চেষ্টা করছে। সবাইকে বিএনপি, আর এটা কি শুধু এককভাবে বিএনপি এই দায়িত্ব শেষ করতে পারবে? কোনোভাবে নয়। এই দায়িত্ব এই সরকারকেই দিতে হবে এবং সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করার জন্য মেন্টালি রেডি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমি যদি বলি নূর খান লিটন, ওনার বক্তব্যের ধারাবাহিকতায় এবং সাইফুল হকের ধারাবাহিকতায় আমি একই সেন্টিমেন্ট পোষণ করি। এই জন্য ছাত্রদেরকে একটা মহল আজকে রাজনীতিবিদদের পাশাপাশি কাউন্টার পক্ষে বিপক্ষে নিয়ে আসার চেষ্টা করছে। এটা কারা? যারা বিগত দিনে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, সে অর্থ বাংলাদেশে চলছে, সে অর্থ বিদেশে, সে অর্থ বাংলাদেশে, সে অর্থ কিন্তু এখনো শেষ হয়নি। তারা জেলে থেকেও সুবিধা পাচ্ছে, বাইরে থেকেও ওই টাকা দিয়ে কাজ লাগাচ্ছে। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। আপনি যদি বলেন আমরা আগামীকালকে ভোট চাচ্ছি না, আমরা চাচ্ছি না, আমরা বলেছি যে আমরা যুক্তির সময় চাই, একটা পাইপ লাইনে একটা সংস্কারের মাধ্যমে নিয়ে আসেন। সবার দায়িত্বে এই বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্ট ভাষায় তিনি এই চাঁদাবাজদের বিরুদ্ধে এবং এই যে যারা আজকে দেশের সুনাম নষ্ট করার জন্য বিভিন্নভাবে কাজ করছে, বিশেষ করে আমি যদি বলি, আপনি ট্রাক স্ট্যান্ড যান, বাস স্ট্যান্ড যান, আপনি যদি আজকে গার্মেন্টস এর জুট সেখান থেকে আনা নেওয়ার কথা বলেন, বালুমহল বলেন, আপনি যদি আজকে সিএনজি কালেকশন বলেন, আপনি টেম্পো কালেকশন বলেন, আপনি যদি হাট বাজার কালেকশন বলেন, এই কালেকশন অবশ্যই গভর্নমেন্টের অধীনে নিয়ে আসতে হবে এবং সেটা অবশ্যই কোন পার্টি, কোন দলীয় অবস্থান থেকে এটা করার কোন সুযোগ নাই। যদি এটা চলতে থাকে তাহলে শুধু বিএনপি নয়, কোন রাজনৈতিক দলের পক্ষে এটা থামানো এই মুহূর্তে সম্ভব হবে না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠিন পদক্ষেপ নিতে হবে এবং এই কঠিন পদক্ষেপকে সকল রাজনৈতিক দল এবং যারা ছাত্র আমাদের ভাই এই প্রজন্ম, তারা অবশ্যই এটাকে সমর্থন করবে। দেশের প্রয়োজনে, বাংলাদেশের রাজনীতির প্রয়োজনে, বাংলাদেশের ভবিষ্যতের প্রয়োজনে, তাহলে বাংলাদেশ ফেল করবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন সেজন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।